আলোর পথযাত্রী, এই যে রাত্রি এখানে থেমো না। কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শীত আসি আসি করছে, তারপরেও করোনা নিয়ে অনেক ধরনের এক্সপেরিমেন্টের সময়ও হয়তো শেষ হয়ে এসছে। আর এক্সপেরিমেন্ট না, অনেকে নিয়ম মেনেছেন, অনেকে মানেননি, অনেকে ঢিলে ঢালা, অনেকে কড়াকড়ি। কিন্তু শীতের প্রকোপটা শুরু হতে হতে আবারও করোনার আরেকটা ঢেউ আসতে পারে, সেটা নিয়ে কথা হচ্ছে কয়েকদিন ধরেই। এরকম একটি সময়ে আমরা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নার ইনচার্জ এবং আবাসিক চিকিৎসক ডক্টর মোহাম্মদ আল-আমিন সেতুর কাছ থেকে শুনবো করোনার জন্য আবার করোনার জন্য হাত ধোয়া, মাস্ক পরা, এগুলোকে আরও কড়াকড়িভাবে কিভাবে পালন করব এবং আর কি প্রস্তুতি রাখবো। অনেক ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এক্সপেরিমেন্টের কথা বলছিলাম, এক্সপেরিমেন্ট তো আপনারাও কম দেখছেন না। আসলে আমরা তো এখন এক্সপেরিমেন্ট তো এখন চলতেছে, চলবে। পাবলিক যা করছে তা আমাদের এখন ঢাকায় বা পেরিফেরিতে যা দেখছি, পাবলিকের তো মানে তারা মাস্ক পরা তো ছেড়েই দিচ্ছে। তারা মনে করতেছে যে আসলে করোনা যায়। যদিও কথা সত্য যে আমাদের দেশে এখন পর্যন্ত আমরা কমে আসতেছে সবকিছুই, বিশেষ করে আমাদের কেসের সংখ্যা কমে আসছে, টেস্টের সংখ্যা কমে আসছে, কিন্তু টেস্ট কম হয়, কেস কম হয়, আর মৃত্যুর খবরও তো আমরা কমই পাই। কমই আসছে, কিন্তু কিছুদিন আগেও 40-50 ছিল, রিসেন্টলি কিছুদিন ধরে 20-এর মধ্যে, না 30 আজকে সম্ভবত 21 জন। তো এরকম ভাবে এখন চলে আসছে। মানুষ মনে করতেছে আমাদের দেশে করোনা যায়, কিন্তু আসলে তো তা না। সত্যি কথা হচ্ছে যে আমরা পার্শ্ববর্তী দেশের কথা দেখি, তো ইন্ডিয়াতে যে অবস্থা এখন চলতেছে, তাদের তো ওইভাবে কমে আসছে না। আর আমাদের, আপনারা জানেন, এই ডিজিজটা যাদের টেম্পারেচার কম, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতেই তো সবচেয়ে বেশি হচ্ছে এবং হয়েছে। সেগুলো বলতে বলতে মুখস্থ আমরাও করেছি, মুখস্থ করিয়ে ফেলেছি, কিন্তু তারপরেও কোনো মানে যেটা বলছিলাম যে ওখানে এই কোল্ড কান্ট্রিগুলোতে যে বেশি হচ্ছে, সেটা আমাদের দেশে এখন আমরা যেহেতু শীত আসে আমরাও চিন্তা করতেছি যে শীত এই শীতের সাথে তো আর ওই কোল্ড কান্ট্রি শীতের কোনো শীত না, তুলনা করা অত বেশি না। তারপরে ফ্রিজিং, ওরা অনেক মাইনাসে চলে যায়। আমাদের একটু ঠান্ডা ঠান্ডা হয়, ওয়েদারটা একটু ড্রাই হয়, একটু 10 চলে আসে। যাই হোক, যত কম হওয়ার কারণে অনেক সময় ধুলাবালির কারণেও একটু অ্যাজমা বাড়ে শীতের দিনে, শীতের দিনে অ্যাজমা বাড়ে। তারপরে আমরা মনে করি আর কি, কিন্তু আমরা মনে করি যে একটা সেকেন্ড ওয়েভ আসতেও পারে, না আসলে ভালো, সেটাই আমরা আশা করি যে আমার দেশে যেন এই ধরনের আবার আরেকটা ওয়েভ হয়ে আবার একটা বিপদ। আমি একটা জিনিস একটু কৌতূহলী আপনার কাছে জানার জন্য, এবং আপনার হাসপাতাল, ইনফ্যাক্ট অনেক হাসপাতালেই, ঢাকা শহরের অনেক হাসপাতালেই এই যে হাই ফ্লো, একেবারে সেন্ট্রাল অক্সিজেনের গুরুত্বটা একটু, যখন ছিল না তখন কি কেমন সাফার করেছেন, এখন হওয়ার পরে কি মনে হয়? সেন্ট্রাল অক্সিজেন প্লাস হাই ফ্লো নেজাল ক্যানুলা, আমরা হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে অনেক বেশি পরিমাণে অক্সিজেন দিতে পারি। মানে হাই ফ্লো নেজাল ক্যানুলাটা হলো একটা ডিভাইস, যেটা মানে আমরা ইচ্ছা করলে অনেক পরিমাণে অক্সিজেনটা শরীরে দিতে পারি, যেটা আমরা যেটা অন্য অ্যাজমা রোগী বা অন্য আদার্স শ্বাসকষ্টের রোগীদের যে আমরা অক্সিজেন দিই, সেটা কিন্তু হাই ফ্লো নেজাল ক্যানুলা না। কিন্তু নেজাল ক্যানুলা কিন্তু নর্মালটা, অর্ডিনারিটা, কিন্তু এটা হাই ফ্লো নেজাল ক্যানুলা অনেক একটা মোটামুটি একটু এক্সপেন্সিভ জিনিস। আমরা অলরেডি আমাদের দেশে মোটামুটি বড় বড় হসপিটালে সব জায়গায় একটা কিট, এটা তো একটা কিট। হ্যাঁ, একটার দাম কিরকম? দাম মোটামুটি অনেক। এটা এরকম হয়েছে যে
50,000 থেকে 1 লক্ষ টাকা এক একটা। একটা। না, সেটা 50,000 থেকে 1 লক্ষ টাকা কেন হবে? একটা প্রোডাক্টের তো একটা নির্দিষ্ট দাম থাকবে। যখন আপনার আউট অফ আপনার কান্ট্রি ভেরি করে যায়। আচ্ছা, যখন নাকি ক্রাইসিস থাকে তখন একটা মানে নির্দিষ্ট জায়গায় না পাওয়া যায় না কালো বাজারে, তখন এটা 50,000 টাকার জিনিস 1 লক্ষ টাকা পাওয়া যায়। কিন্তু স্ট্যান্ডার্ড আমরা ধরে নিচ্ছি যে এখন এই করোনার কারণে হোক আর না হোক, ক্যানুলা দরকার লাগে না। হাই ফ্লো ক্যানুলাটা অত অন্য সময় লাগে না। হ্যাঁ, অন্য সময় লাগে না। তখন তো এটা কোনো না কোনো কারণে আপনারা ব্যবহার করেন চিকিৎসা আইসিইউতে যখন, কিন্তু তখন এটার দাম কিরকম থাকে মানে নরমাল টাইম? আসলে এটা ওইরকম মানে এটা দামি জিনিসই, এটা যে একেবারে খুব 10,000 5,000 চলে আসবে তা না, হয়তো 5-7-10,000 টাকা বেরি করতে পারে। আচ্ছা, তাহলে এখন যে হাই ফ্লো ন্যাচারাল ক্যানুলা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ব্যবহৃত হচ্ছে বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও করা যাচ্ছে, এটা সরকার নিজের ইয়ে থেকে একটা কিছু ডোনেশন পেয়েছে বিভিন্ন জায়গা থেকে, আর আমাদের সরকারেরও কিছু নিজেরাও কিছু কিনেছে বিভিন্ন জায়গায় প্রয়োজনে, বিশেষ করে জেলা হসপিটাল এবং আমাদের মেডিকেল কলেজ হসপিটালগুলোতে তারা সব জায়গায় যেসব জায়গায় আইসোলেটেড করোনা ইউনিট করেছে সেখানে দেওয়া হয়েছে। তো এখন কিন্তু এই ক্যানুলাটা থাকলেই তো হবে না, মানে এটার সঙ্গে তো সেন্ট্রাল অক্সিজেনটা দরকার নাকি? সেন্ট্রাল অক্সিজেন তো অবশ্যই, কারণ এই ছোটখাটো এই যে আমাদের যে সিলিন্ডার অক্সিজেন, আপনি যে বললেন যে জেলা লেভেলে, উপজেলা লেভেল না, জেলা এবং মেডিকেল কলেজ হসপিটাল, জেলাও সবগুলোতে না, যেমন কোনো জায়গায় যেমন রংপুর বা বড় বড় ডিস্ট্রিক্টগুলো এই কিছু জেলাতে দেওয়া হয়েছে হাই ফ্লো এবং সেন্ট্রাল অক্সিজেন কানেকশন দেওয়া হয়েছে। যেমন আমাদের এখানে সোহরাওয়ার্দীতে আমরা তো করেছি, এবং ইভেন আমরা আমাদের কয়েকটা বাথরুমে পর্যন্ত আমি সেজন্যই আমি ওটা দেখে এসেছি, এবং খুবই মানে কি বলবো, এত ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট করা হয়েছে যে একটা করোনা পেশেন্ট যেই অবস্থায় আসুক না কেন, সে অন্তত অক্সিজেনের অভাবে ওই হাসপাতালে মারা যাবে না। আমরা ওখানে অনেক সুন্দরভাবে ম্যানেজ সেটা একটু দর্শকদের জন্য যদি একটু পরিষ্কার করে বলেন। আমি তো দেখে এসে আধা কাজটা বলছি আর কি, ব্যাপারটা কি মানে করোনা ওয়ার্ডে ঢোকার পরপরই কোথায় কোথায় তারা কিভাবে প্লাগ ইন করে এই? আমরা রোগীর অক্সিজেনটা নাকি রোগী ঢুকে অক্সিজেনটা আমরা যখন রোগী ইমার্জেন্সিতে ঢুকবে তখন ট্রায়াজ আছে আমাদের। ট্রায়াজের মধ্যে আমরা যদি মনে করি করোনা, হাইলি সাসপেক্টেড করোনা, সাথে সাথে সেটাকে আমরা যে সিলিন্ডার অক্সিজেন আছে সেটা দিয়েই আমরা সরাসরি আমরা ইনডোরে অ্যাডমিশন দিয়ে আমাদের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাই। আইসোলেশন ওয়ার্ডে নিয়ে গিয়ে আমরা, যেহেতু আমাদের সেন্ট্রাল লাইন আছে, সেই সেন্ট্রাল লাইনের সাথে কানেকশন দিয়ে দিই। তারপরে সে এইটা নিয়েই থাকে। যদি ইভেন যারা বেশি জটিল রোগীগুলো, তাদের জন্য আমরা বাথরুমে কয়েকটা কানেকশন দিয়ে রেখেছি, যে ওরা যদি ওখানেও, আমি একটু যোগ করি আবার, যেখানে নাকি মানে ধরেন একজন পেশেন্টকে নিয়ে ওয়ার্ডে, আপনার আইসোলেশন ওয়ার্ডের ভিতরে হয়তো চিকিৎসক আছেন বা তার বেডটা রেডি করছে বা কিছু ওয়েটিং লাউঞ্জ আছে, ওয়েটিং লাউঞ্জেও আপনারা ওই মানে যাতে নাকি সে তার ডিভাইসটা কানেক্ট করতে পারে সেন্ট্রাল লাইনের সঙ্গে, ওই লাইনটাও করা হয়েছে ওখানে একদম। ওখানে ওয়েটিং যে রুমটা আছে সেই ওয়েটিং এর কানেকশনে আমরা তিনটা কানেকশন দেওয়া হয়েছে। তো এটা দিয়ে তারপরে তাকে বেডটা রেডি করে বেডে চলে মানে আনইন্টারাপ্টেড অক্সিজেনটা চলবে। যদি তার স্যাচুরেশন কম থাকে তাহলে আমরা অবশ্যই ওইটা তাকে কন্টিনিউ করে রাখতে পারি। অক্সিজেনের গুরুত্বটা নিয়ে আমি কথা বলবো, মানে কেন লাগে অক্সিজেন, কেন কমে যায়, কেন লাগে, এবং সেটাই কিভাবে মানে আমাদের লাইফ সেভ করছে এই করোনার কালে। আমাদের ডক্টর আল-আমিন, আমি একটু ফোন নেই, ফোনে আছেন অনেকে। হ্যালো 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 লাইন কেটে গেছে। আমরা অক্সিজেন যেটা আমরা আসলে অক্সিজেন কাদের লাগে আমরা জানি যে মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং ক্রিটিক্যাল যে স্টেজ। তো সাধারণত মডারেট তো সিভিয়ার থেকে শুরু হয়, এর আগে তো মাইল্ডে তো কখনো অক্সিজেন লাগে না।
মাইল্ডের সাথে আবার যদি কোমরবিডিটিস থাকে তখন আমরা অনেক সময় হসপিটালে এডমিশন করে আমরা অক্সিজেনের ব্যাপারে দিতে বলি। কিন্তু সিভিয়ার কেস, যেটা সিভিয়ার কেসে সাধারণত একদম একটা নিউমোনিয়া হয়ে যায়, নিউমোনিয়া হয়ে সেটা সেপসিসে চলে যায়, সেপসিস চলে গিয়ে মাল্টি অর্গান আপনার ফেলুরের দিকে চলে যায়, তখনই কিন্তু ওই অক্সিজেনটা তার মাল্টি অর্গান ফেলুরে মানে প্রত্যেকটা অর্গানের মধ্যে তাদের অক্সিজেন, এগুলো তো ব্লাড ভেসেল ডিজিজ, আসলে বুঝে যে আমরা বলি যে রক্তগুলো জমাট বেঁধে বিভিন্ন অর্গানের মধ্যে তাদের ছোট ছোট ভেসেলগুলো কিন্তু বন্ধ হয়ে যায়, যার জন্য আমরা কিন্তু ভর্তি প্রত্যেকটা রোগীকে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে থাকি, যেটাকে রক্ত যেন জমাট বাঁধতে না পারে। বিশেষ করে সবচেয়ে বেশি হয় পালমোনারি, যেটা দেন হেপারিন, হ্যাঁ হেপারিন যেটা দিই আমরা হেপারিনটা যে দুই রকম হেপারিন আছে, সেটা দুই রকমই দেওয়া যেতে পারে। এরপরে আরো কিছু ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট আছে, সেগুলোও দেওয়া যেতে পারে। তা আমরা সাধারণত এই যে এই প্রত্যেকটা ভর্তি রোগী কিন্তু হেপারিন দিয়ে রাখি, কারণ হলো এই যে প্রথমটিক একটা কন্ডিশন এই ডিজিজটা যে কোনো জায়গায়, বিশেষ করে পালমোনারি ভেসেলগুলো, যে পালমোনারি মানে হলো ফুসফুসের যে ভেসেলগুলো, সেগুলোতে কিন্তু এই থ্রম্বাসগুলো বেশি হয়। ফলে দেখা যায় যে রোগীটা, আমরা বলি এআরডিএস, একিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, তখনই প্রচণ্ড শ্বাসকষ্ট হয়ে তার অক্সিজেন সিচুয়েশনটা কমে যায়। এটা হলো অ্যালবুলাই, যে লাংসের যে ফুসফুসের যে মূল যে ইউনিট বলি আমরা, এটা হলো একক ক্ষমতার ইউনিট থাকে ফুসফুস, একটা অ্যালবুলাই। এই অ্যালবুলাইয়ের ওয়ালের মাধ্যমে অক্সিজেনটা কিন্তু হয়, ট্রান্সমিশন হয়। তো ওখানে অ্যালবুলার এখানে আপনার ইনফ্লামেশন হয়ে ওখানে একটু পানি জমে যায়, মানে একটু লিকুইড জমে যায়। তো এইটাও এতে লেয়ারটা তার যে দুইটা ফুসফুসের মানে অ্যালবুলার যে লেয়ারের মধ্যে আপনার এই লেয়ারটা এই পানি জমে এখানে এই অক্সিজেন ট্রান্সপোর্টটা কমে যায়, মানে বাধাগ্রস্ত হয়, সেই কারণে হাই ফ্লোটা দরকার। সেই জন্য মানে যত বেশি মানে দেওয়া যাবে, প্রেসার দিয়ে দেওয়া যাবে, তত বেশি অন্তত জোরে হলো কিছু ট্রান্সমিট হয়ে যাবে। আচ্ছা, আর এই প্রেসারের কারণে অন্য কোনো অসুবিধা তো হয় না? হতে অবশ্যই পারে, হবে না তা না, ওইটা অনেক এমনও হয় যে মানে আইডিয়াল সিচুয়েশন তো নয় সেটা। যদি খুব বেশি প্রেসার হয়, এগুলো অনেক কিছু মেইনটেইন করা হয়, কারণ এটা তো আমরা তো মেইনলি এটা আইসিইউতেই রাখি বলা যায়, আইসিইউ অথবা এইচডিইউ মানে হাই ডিপেন্ডেন্সি ইউনিট বলি যেগুলো। তাইলে এখানে আমাদের অনেক কিছু ব্যবস্থা থাকে, এবং এই প্রেসার কন্ট্রোল, এখানে ভলিউম কন্ট্রোল, প্রেসার কন্ট্রোল, ওই যে আমরা যে ইন্টিউবেশনটা করি সেখানে প্রেসার কন্ট্রোল করারও আছে, ভলিউম কন্ট্রোল করার একটা সিস্টেম আছে। ফলে আমরা ওই প্রেসারটা যখন কিছু হয়ে যাবে কম বেশি, তখন কিন্তু মেশিনে আপনার করবে, না পেশেন্টেরই তো অনেক ঝামেলা হয়, পেশেন্ট তো তখন কিছু বলতে পারে না, সেটাই মানে সেটা বলতে পারে না, তখন আমরা মেশিনের মাধ্যমে বুঝতে পারি তার স্যাচুরেশন কত, তার কোন জায়গায় ভলিউমটা বেশি হয়ে গেছে। মানে ইয়াং ডাক্তার অথবা যারা ধরেন বাইরে পোস্টিং, সব সময় ওই আইসিইউর এক্সপেরিয়েন্সটা যাদের নাই, মানে এটা তো এক ধরনের সেবা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এক্সপার্টাইজটাও এখানে গ্রো করে, তাই না? মানে যে যত বেশি পেশেন্ট হ্যান্ডেল করে সে তত বেশি প্র্যাকটিক্যাল করার এই জিনিসগুলো আইসিইউ ডক্টররাই চালাইতেছে। ইভেন এখন এই যে করোনা সিচুয়েশনে আমাদের এই বিশেষ করে যারা এই আইসিইউ স্পেশালিস্ট প্লাস হলো কিছু অ্যানেস্থেটিস্ট, এই লোকগুলা কিন্তু ডাবল পরিশ্রম করতেছে, তারা তাদের সাবজেক্টে কাজ করতেছে, আইসিইউতে কাজ করতেছে, ইভেন তারা পার্ট টাইম ওই প্রাইভেট হসপিটালগুলোতে পর্যন্ত তারা সার্ভিস দিচ্ছে। যে মানে এটা কাজটা ভালো জানেন বলে হ্যাঁ জানেন বলে তারা ওই বাইরেও কাজ করতেছে। এইটা খুবই জরুরি, এবং আমরা জানি আমাদের বাংলাদেশের একজন খুব স্বনামধন্য চিকিৎসক, তিনি বারবারই বলছেন যে ইয়াংরা যখন মানে ইন্টার্ন ডাক্তারদেরকে দলে দলে নিয়ে এই অক্সিজেন, এটা কি বলেন আপনারা, ইনটিউবেশন, এই ইনটিউবেশনটার একটা ভালো ট্রেনিং করানো দরকার, ইয়াংদের করা দরকার। যাই হোক, এখন মার্চ থেকে এই পর্যন্ত তো আমরা একটা কি বলবো, এটা একটা প্যান্ডেমিক সিচুয়েশন নিয়ে কে কি করবে, সরকার কখন কি করবে, সবকিছু নিয়ে তো আসলে বিপদে। এখন যে ট্রেনিং করাবো এখন এই সময়টা, যার জন্য বলতেছি যে আমাদের গভর্নমেন্ট ডাক্তাররা পর্যন্ত প্রাইভেট কে সাপোর্ট দিচ্ছিল এই প্যান্ডেমিক সিচুয়েশনে। তাই তো মানে যে যত বেশি রোগী হ্যান্ডেল করছেন, যে যত বেশি ট্রাই করছেন, তিনি ততই দক্ষ হচ্ছেন। যখন তাদেরকে ডাকা হয়েছে যে তারা তখন গিয়েছে যে ঠিক আছে আপনারা বললে, যেমন বসুন্ধরা বলেন, আনোয়ার খান মডার্ন বলেন,
হ্যাঁ, এরপরে আরো দুই একটা যারা সরকারি অনুমোদন দিয়েছে বেসরকারি, এদেরকে হলি ফ্যামিলি, এই তিনটা মেইনলি বড় হসপিটাল ছিল, যাদেরকে অনেক সময় বাইরের আমাদের এই আইসিইউর যারা আইসিইউ স্পেশালিস্ট কিন্তু খুবই কম, কারণ এই সাবজেক্টটাই আমাদের শুরু হয়েছে খুব অতি সম্প্রতি। হ্যাঁ, ওদের পাশ করা হয়তো কয়জন, ম্যাক্সিমাম যদি এমডি যে ডিগ্রিটা আমাদের মতো ম্যাক্সিমাম 10 জন 15 জন লোক আছে, আগের ওরা অ্যানেস্থেটিস্ট। আসলে একজন আছেন ফোনে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমি হাবিবুর গাজীপুর সদর থেকে বলছিলাম। জি বলেন। ম্যাডাম, আমি একটু স্যারের সঙ্গে একটু কথা বলতাম। স্যার শুনতে পাচ্ছেন? বলেন। আমি গত সপ্তাহে মানে রেসপিরেটরি মেডিসিন ডাক্তারকে দেখাইছিলাম, উনি প্রফেসর। আমার একটু শ্বাসকষ্ট আর একটু শুকনো কাশি। আচ্ছা। উনি দিচ্ছিল যে মন্টুলোকাস 10 মিলিগ্রাম আর হচ্ছে ফ্যাক্সোফেনাডিন, আর অ্যান্টিবায়োটিক দিচ্ছিল হচ্ছে মক্সিফ্লোক্সাসিলিন, গ্যাসের দিচ্ছিল সার্জেল। কিন্তু এখন ঘটনা হচ্ছে আমার ওই ফুসফুসি কাশিটা কমতেছে না। তারপর আমি বগের এক্সরে করছি, বগের এক্সরেতে লেখা আছে যে পালমোনারি ইনফ্লামেটরি লিসন রাইট সাইড। আচ্ছা। তারপর আমি ইসিজি করছি, ইসিজি নরমাল। হ্যালো আপু, বয়সটা কত ভাই? 32। 32। কি কাজ করেন হাবিব ভাই? আমি ওই গাজীপুর সিটি কর্পোরেশনের প্রজেক্টে আছি। আচ্ছা, সিটি কর্পোরেশনের প্রজেক্টে কাজ করেন। একটু ধুলাবালির মধ্যে থাকা লাগে তো। রাইট। আচ্ছা আচ্ছা। এটা আপনার কতদিন ধরে এই অতি সম্প্রতি হয়েছে? আপনার কি জ্বর আছে শরীরে? ইদানি আগে থেকে জ্বর ছিল না, 2-3 দিন ধরে একটু হালকা হালকা একটু তাপমাত্রা বাড়ে। আপনার কি এই এরকম 5-7 বছর ধরে কি এরকম ঠান্ডা কাশি মাঝে মাঝে? না স্যার, আমার ইদানিং এক মাস থেকে আমার এই সমস্যাটা। এর আগে কখনোই হয়নি এরকম? না স্যার, এর আগে আমার কখনোই হয়নি। তবে আমার মায়ের মানে ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে। জি জি, ফ্যামিলি হিস্ট্রি। আচ্ছা আচ্ছা। জি আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি আপনার ব্যাপারে যেটা বলতে চাই হাবিবুর সাহেব, আপনি এখানে আপনাকে প্লিজ স্যার, আর আমি খাচ্ছি বিউটা। হ্যাঁ আচ্ছা, বুঝছি, কাশির একটা সিরাপ খাচ্ছেন, সাথে আপনি মন্ডিলোকাস্ট খাচ্ছেন, আপনি একটা ব্রঙ্কোডাইলেটর খেতে হবে, সাথে আপনি যেগুলো খাচ্ছেন সেগুলো তো খাবেনই, সাথে আপনি একটা আমরা বলি থিওফাইলিন মানে কন্টিন জাতীয় অথবা ডক্সোফাইলিন, যেটা ডোকোপা নামে বা ডক্সিবা নামে পাওয়া যায়। জি জি, ডক্সিবা 200 একটা করে 2 বার আপনি ওই ওষুধটার সাথে খাবেন। আর এর মধ্যে আপনি অবশ্যই ধুলাবালির কাজগুলো অ্যাভয়েড করে যাবেন, ঠান্ডা একদম অ্যাভয়েড করে যেতে হবে। সামনে শীতকাল আসতেছে, শীতের জামা কাপড় ভালো করে পরে থাকবেন। আপনার এটা হয়তো ব্রঙ্কিয়াল অ্যাজমাই হবে, যেহেতু আপনার ফ্যামিলি হিস্ট্রি আছে, আপনি যেহেতু আপনার মা। প্রফেসর স্যার উনি ওই মানে প্রেসক্রাইব করেছে যে ব্রঙ্কিয়াল অ্যাজমাই। জি জি জি, আমিও তাই মনে করতেছি। সুতরাং আপনি ওই ব্রঙ্কোডাইলেটর দেওয়া হয় নাই মনে হচ্ছে, ডক্সিবাটা আপনি খাবেন। আমি একটা বিষয় জানতে চাচ্ছি আরো, যে ওই যে মানে পালমোনারি ইনফ্লামেটরি লিসন রাইট, এটার অর্থটা কি? আমি জিজ্ঞেস করছি আপনাকে যে আপনার জ্বর ছিল কিনা, কারণ অর্থটা জিজ্ঞেস করেছে। না, অর্থ নাই, এটার কোনো অর্থ নাই। পালমোনারি ইনফ্লামেটরি লিসন মানে বুঝছেন তো, ফুসফুসে একটা ইনফেকশন হয়েছে আপনার, ইনফেকশন হয়ে ওখানে একটা এই ইনফ্লামেশন, প্রদাহ বলে বাংলায়, সেটা হয়েছে। তো এইটা নিয়ে আপনি ওখানে যদি জ্বর থাকে, আপনার ক্রনিক অ্যাজমাটাই আছে, অ্যাজমার উপরে আপনার একটা রিসেন্ট একটা ফ্লু লাইক একটা অ্যাটাক হয়ে গেছে। তো আমার মনে হয় না যে আপনার কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, কারণ ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে আপনার হাই ফিভার হতো এবং সেটা আপনাকে সাফার করতো। কিন্তু আপনি অল্প একটু জ্বর হয়ে আপনি ভালো হয়ে গেছেন, তার তো আপনার একটা ফ্লু হয়ে গেছে, এর মধ্যে এই জাস্ট একটা ইনফেকশন হালকা হয়ে গেছে, ভাইরাল। সেটার জন্য আপনার কিছু খেতে হবে বলে আমি মনে করি না। আপনি আপনার অ্যাজমাটাকে কন্ট্রোল করেন, তাইলে আপনি ভালো থাকবেন। ওকে, ঠিক আছে। আমরা কথা বলছিলাম হাই ফ্লো ন্যাচারাল ক্যানুলা নিয়ে, এবং যেটা অক্সিজেনের থেরাপি। তো অক্সিজেন, আমরা তো জানি অক্সিজেনের গুরুত্বের কোনো সীমা নাই, অপরিসীম একটা অক্সিজেন। তো অক্সিজেন আমাদের এই সব কোভিডের সিভিয়ার ডিজিজগুলোতে অক্সিজেন সিচুয়েশন কত 93 নিচে হলেই আমরা অক্সিজেন দিই, সাপ্লিমেন্টারি অক্সিজেন দিই, যেটা লাগে। না দিলে তার হাইপোক্সিয়া হয়ে তার অনেক শারীরিক, মানে এতক্ষণ আপনি যে কথাগুলো বললেন তার থেকে তো অন্তত আমরা সাধারণ মানুষ, আমরা যারা
মানে এই ডাক্তারি আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভিতরের কোনো কিছু জানি না, অন্তত তাদের একটু জ্ঞান হয়েছে যে এটা তো একটা ফ্লু ঠিক না, এটা নিউমোনিয়া লাইক সিভিয়ার ডিজিজটা নিউমোনিয়া হয়, নিউমোনিয়া হয়ে সিভিয়ার নিউমোনিয়া একটা আছে, সেটা আবার সিভিয়ার নিউমোনিয়াটা সেপসিস যে একটা ইনফেকশন হয়ে সেপ্টিসেমিয়া, মানে প্রত্যেকটার ওই একটার পর একটা স্টেজে চলে যাবে, সেপ্টিসেমিয়া হয়ে আবার মাল্টি অর্গান ফেল, মানে মাল্টি অর্গান মানে অনেকগুলো অর্গান, এটা ফুসফুস থেকে শুরু, মানে প্রত্যেকটা অর্গানের দাঁড়ে দাঁড়ে ও একটা ব্লক তৈরি করে যেটা হাই ফ্লো অক্সিজেন দিয়ে ওটাকে এক ধরনের ওই যে ফু দিয়ে পরিষ্কার করার মতো অনেকটা, পরিষ্কার না হোক অন্তত সাপ্লিমেন্ট পাচ্ছে যে আমি কম হচ্ছে, আমি একটু বেশি করে জোরে দিয়েও সেটাকে একটু তার ডিমান্ডটা ফুলফিল করা। রাইট, এটা একটা দারুণ কি বলবো ইনোভেশনও বলা যেতে পারে যে এটা না হইলে এই করোনার আমল আমরা কন্ট্রোল করতে পারতাম না। একজন আছেন ফোনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন আমাদের সঙ্গে, ডক্টর মোহাম্মদ আল-আমিন সেতু আছেন, তিনি জবাব দিচ্ছেন আজকে জ্বর কাশি শ্বাসকষ্ট। আমরা মূলত এই করোনাকালে অক্সিজেন হাই ফ্লো নাজাল ক্যানুলা সেটা নিয়ে গল্প করছিলাম, কথা বলছিলাম। তিনি আমাদেরকে অনেক কিছু জানিয়েছেন। যেখানে বিরতিতে গেছি, অর্থাৎ এই সময়ে এই হাই ফ্লো অক্সিজেনের যে প্রয়োগটা এটি একটি বিরাট ইনোভেশন। এই কারণেই আমরা কিছুটা হলেও করোনার যেই লড়াই সেই লড়াইয়ে আমরা টিকে থাকতে পারছি। কে আছেন ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি লোকমান গাইবান্ধা থেকে বলছিলাম। জি বলেন লোকমান ভাই। হ্যাঁ, দীর্ঘদিন ধরে আমার বাবার শ্বাসকষ্ট, টিভি দুর্বলতা। আচ্ছা, আপনি না টেলিভিশনের ভলিউমটা একটু কমান, হ্যাঁ? তারপরে ফোনে তো আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনার কথা শোনা যায়, আপনিও আমাদের কথা শুনতে পাবেন। বলেন, এবার বলেন। হ্যাঁ বলছি, দীর্ঘদিন ধরে আমার বাবার শ্বাসকষ্ট প্লাস শারীরিক দুর্বলতা। আচ্ছা, দীর্ঘদিন মানে কতদিন, আর বাবার বয়স কত? বাবার বয়স 45 প্লাস। আচ্ছা, আর কতদিন ধরে শ্বাসকষ্ট দুর্বলতা? অনেকদিন থেকেই। কত, 1 বছর 2 বছর? হ্যাঁ ওইরকম। আচ্ছা, এমনি কি আগে থেকে আরো আগে ছিল না, মানে ধরেন যে 10 বছর 5 বছর আগে, যে অথবা ওনার কোনো হার্টের কোনো সমস্যা আছে, যেমন ধরেন হার্ট অ্যাটাক করেছিল বা বুকে ব্যথা হয়েছিল, এরকম কিছু আছে? আমি এদিকে আছি। জি লোকমান, শুনতে পাচ্ছেন লোকমান ভাই? জি, স্যার জিজ্ঞেস করেছেন হার্টের কোনো সমস্যা আগে থেকে কোনো সমস্যা ছিল কিনা, নাকি 1 বছর ধরে এরকম দুর্বলতা, একটু শ্বাস নিতে কষ্ট হয়, সেটা এমনি এমনি? বা স্মোকার কিনা, সিগারেট খায়? হ্যাঁ। মানে আপনার আব্বা সিগারেট খায় কিনা? হ্যাঁ সিগারেট খায়। হ্যাঁ, সিগারেট খাওয়া বন্ধ করতে হবে। এটা আসলে ক্রনিক কফ, এটা আমরা বলি সিইউপিডি, হ্যাঁ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এই ক্ষেত্রে যারা এই স্মোকিং হিস্ট্রি থাকে বা ধূমপানের যারা যত বেশি করবে তার তত তাড়াতাড়ি হবে, এটা আমরা প্যাকিয়ারে হিসাব করি। সুতরাং আপনি আপনার আব্বাকে এই সিগারেট বন্ধ করতে পারবেন, এক। আর উনি কি করেন, কাজ কি করেন? আপনার আব্বা কাজ কি করেন, পেশা কি? কৃষিকাজ করেন। হ্যাঁ, কৃষিকাজ যারা করেন তারাই বেশি স্মোকিংটা অনেক করেন। সুতরাং এখন এই ঠান্ডা জাতীয় এগুলো অ্যাভয়েড করতে হবে, বিশেষ করে স্মোকিং বন্ধ করে দিতে হবে। আর এর মধ্যে কিছু পরীক্ষা নিরীক্ষা আপনি করে নেবেন, বিশেষ করে একটা এক্সরে করে দেখতে হবে। আর রক্তের সিবিসি এবং প্লেটলেট কাউন্ট, সাথে সিআরপি, একটা এক্সরে অবশ্যই করতে হবে। করে আপনি স্থানীয় একটা হসপিটালে একজন ডাক্তারকে দেখান। এটা আসলে একটা ক্রনিক রোগ, সুতরাং এটাকে আমাদের ইভ্যালুয়েশন করতে হবে, মানে কেন হয়েছে, কিভাবে হয়েছে। হ্যাঁ, আর এটা
এটা আমার ধারণা সর্বোচ্চ যে এটা স্মোকিং থেকেই হয়েছে। সুতরাং স্মোকিং স্টপ করলেই ওনার অর্ধেক রোগ ভালো হয়ে যাবে। আচ্ছা, আর বাকিটুকুর জন্য কিছু ওষুধ লাগতে পারে, সেক্ষেত্রে আমরা একটা এক্সরে করে দেখে নিতে চাই তার পালমোনারি বা ফুসফুসের কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার উপর ডিপেন্ড করে। আর ওইটাও তো টাইপ আছে, সিওপিডিরও আবার কয়েকটা টাইপ আছে, তো টাইপগুলো আমরা বের করে একটা এক্সরে করে, একটা সিটি স্ক্যান অনেক সময় লাগতে পারে, সেগুলো করে যদি আমরা মনে করি যে কোনো কিছু লাগবে সেই ক্ষেত্রে আমরা আপনাকে অন্য ওষুধগুলো দিব। তবে প্রথম ইনিশিয়াল যেটা হলো উনি ধুলাবালি ঠান্ডাকে অ্যাভয়েড করবে প্লাস স্মোকিং বন্ধ করবে। আচ্ছা, আমরা এই অক্সিজেনের বিষয়টা নিয়ে আর কিছু যোগ করার আছে কিনা? জি, এই সিভিয়ার ডিজিজগুলোতে আমরা যে ক্যানুলা দিয়ে অক্সিজেনটা দেই, এইটাই আমাদের মূল সফলতা এখন, যে এইটা দেওয়ার পর থেকে আমরা রোগীগুলোর আমাদের যে ইয়াটা ভালো হচ্ছে। WHO আপনাদেরকে কোনো মানে গাইডলাইন দিয়েছিল যে এটার এরকম হতে পারে, এরকম একটা এক্সপেরিমেন্ট করতে পারেন? এক্সপেরিমেন্ট না, এটা তো একদম প্রমাণিত। আচ্ছা, অ্যাপ্রুভ করা WHO গাইডলাইন আছে, প্লাস আমাদের নিজেদেরও একটা, আমরা আমাদের বিভিন্ন দেশের গাইডলাইন দেখে আমরা নিজেরাও আমাদের দেশেও একটা গাইডলাইন তৈরি হয়েছে কোভিড-19 ট্রিটমেন্ট এবং তার ক্লাসিফিকেশন, তার ডায়াগনোসিস, তার যে কখন আমরা সবকিছুই আমাদের একটা সুন্দর গাইডলাইন অলরেডি তৈরি হয়ে গেছে। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক প্লাস আমাদের ডিজি অফিস তারা বসে একটা সুন্দর গাইডলাইন তৈরি করেছে, সেটাই আমরা এখন ফলো করতেছি এবং এইটাই ইন্টারন্যাশনালের সাথে খুব যেটা মিলে গেছে। যেটা আমরা প্রথম ইনিশিয়ালি যেসব কিছু আমরা অ্যানেকডোটাল শুনে যে চিকিৎসাটা করতাম, ওই দেশে এটা দিয়েছে, ওই দেশে এটা দিয়েছে, সেটা এখন বন্ধ হয়ে গেছে। ফলে আমরা কি বলতে পারি বাংলাদেশে মোটামুটি চিকিৎসাটা মধ্যে কোনো মানে ফাম্বলিং নাই, মানে পুরো আপনারা চিকিৎসক কমিউনিটি একটা মানে কমন সুরে, কমন টিউনে এখন একদম টোটালি কমন, একদম এখানে আর কোনো মিস্টেক হচ্ছে না। এখন আমরা একদম টোটালি সুন্দর করে আমাদের প্রত্যেকটা স্টেপে স্টেপে কি ম্যানেজমেন্ট দিতে হবে, কখন কি আমাদের সুনির্দিষ্ট গাইডলাইন। তারপরেও তো ধরেন আজকে যেমন 24 জনের মৃত্যুর খবর আমরা জানি, তারপরেও তার আগে গত সপ্তাহে আমরা এরকম 40, 45, 47 ছিল। তো আপনাদের লাইনটা মানে যে ফাইন লাইন, সবাই এক সুরে একই রকম একই প্রোটোকল অনেকটা ইউজ করছেন, সফলতাও আসছে, সেটা তো অনেক দিন, মানে আমরা ধরে নিতে পারি যে এপ্রিলের শেষ, জুন নাগাদ অনেকটা আপনারা ইউনিট মানে আপনাদের ইউনিটিটা একরকমের ছিল চিকিৎসা দেবার ক্ষেত্রে। তারপরেও কেন আমরা এই 2 সপ্তাহ আগেও 50 জন এত বেশি কেন ছিল? হ্যাঁ, আসলে ডেথ রেটটা বেশি থাকার পিছনে মেইনলি 2টা কারণ। একটা হচ্ছে যে আপনি দেখেন যে এটা হলো কারা মারা যায় আমাদের করোনাতে, সাধারণত আমাদের একটা মানে সিনিয়র সিটিজেন প্লাস কোমরবিডিটিস যাদের থাকে এবং সিভিয়ার ডিজিজ হয়ে, যেটা আমি বলছি যে অলরেডি যে সেপসিস হয়ে এবং একেবারে সিরিয়াস হয়ে যাওয়া, সেটা তো সেটাই সিভিয়ার। আর আরেকটা হচ্ছে আদার কোমরবিডিটিস, একটু বয়স্ক মানে 50 প্লাস মানেই তো 50 প্লাস তো আমাদের দেশে খুব কমই মারা যাচ্ছে, আমাদের দেশে 70-60 উপরেই মারা যাচ্ছে। তো এইটা যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে ওদের কিন্তু প্রত্যেকেরই কিছু কোমরবিডিটিস থাকে। কোমরবিডিটিস বলতে একদম সবারই বড় বড় ডিজিজ ছিল, যেমন ধরেন কেউ হয়তো একটা হার্ট অ্যাটাক থেকে ছিল, কেউ হার্ট ফেলিউরের রোগী ছিল, কেউ ফুসফুসের কিছু রোগী, কেউ ডায়ালাইসিসের ছিল, অনেক সিনিয়র যারা তারা সবাই একটা না একটা ডিজিজে ছিল। কিন্তু আপনি একটা খেয়াল করে দেখবেন যে আজকে যদি এই কোভিড আমলটা না থাকতো বা কোভিডটা না আসতো এই বিশ্বের মধ্যে, তাইলেও কিন্তু এখানের কিছু কিছু লোক কিন্তু এমনি মারা যেত, মারা যেত না। এতদিনে আমরা আপনারা ঠিক লাইনে কথা বলছেন, কিছু লোক তো এমনি মারা যেত। তাই তো মানে আমরা তো হিসাবই তো আমরা কি হিসাবে রাখি যে নিউমোনিয়ায় কতজন মারা যায়? আপনাদের হয়তো আছে কিছু ডাটা, ইভেন ক্যান্সারও নাই। আমাদের দেশে তো এগুলো হয় না, মেইনলি আমাদের দেশে তো কেউ এইসব নিয়ে কোনো আমাদের বাজেটও নাই। আছে রিসার্চ, একটা বিএমআরসি বাংলাদেশ রিসার্চ কাউন্সিল আছে, কিন্তু তাদের কাজ তো হচ্ছে না, এইসব কাজ করে না। মানে আমি যেটা বলতেছি যে ধরেন যে একটা রোগী সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ ছিল, তার ডায়ালাইসিস চলতেছিল, তো আলটিমেটলি এই রোগীটা কিন্তু এই টাইমে হয়তো মারা যেত, কিন্তু আলটিমেটলি
কোভিড সে হসপিটালে থেকে সে কোভিড পরিসংখ্যানে তার নাম উঠছে, মানে সংখ্যাটা যুক্ত তো হচ্ছে। ওই লোকগুলো কিন্তু এখানে 50% রোগী এমনিই মারা যেত। তো সেইটা এখন কোভিডের কারণে কোভিডের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে, ফলে দেখা যাচ্ছে এই ডেথ রেটটা আপনার ওইরকম থেকে যাচ্ছে। মানে আমরা দেখছি বা চিন্তিত হচ্ছি, অথবা কিছু কিছু রোগী হসপিটালে এসে কোভিড আক্রান্ত হচ্ছে, আমরা 3 দিন ভর্তি রাখলেই তো সে কোভিড আক্রান্ত হবে, কারণ তার পাশে রোগী কোভিড, সে জানে না, সেই রোগীটা কিন্তু জানে না, সাসপেক্টেড। তো ওই রোগ থেকে ওই রোগীর লোকের সাথে এই রোগীর লোক কথা বলে, এদের সাথে গল্প হয়, এরা আসা যাওয়া করে, মানুষ বাইরে গিয়ে চা খায় আবার আসে, তো ওখান থেকে একটা কোভিড এনে তার রোগীকে কোভিড আক্রান্ত। আমি দেখছি যে এরকম যে একটা রোগী এমনি হসপিটালে আসছে, তো এই ব্রেস্ট কার্সিনোমা নিয়ে, সে আউটডোর থেকে তার এলাকায় কোনো কোভিড নাই, কিছু নাই, সে করলো কি এখান থেকে যাওয়ার পরে তার ব্রেস্টের অপারেশন করানোর জন্য আমরা একটা কোভিড টেস্ট দিয়েছি, সে কোভিড পজিটিভ আসছে। তার অর্থ কি, সে কি কোভিড ছিল? আসলে তো সেই হসপিটালে ঘুরতে ঘুরতে কোভিড আক্রান্ত হয়েছে। তা আমি কিছু রোগী হঠাৎ করে দেখবেন আইসিইউতে নিয়ে গেছে অন্য কারণে, হার্ট ফেলিউর হয়ে গেছে, তো আইসিইউতে আমরা নর্মালি যে কারণে দিয়েছি, দেওয়ার পর দেখা গেল পাশের রোগী তো থেকে তার এই পজিটিভ হয়ে গেছে, অথবা আমরা নেজাল থেকে একটু নিলাম, সে দেখা গেলো কোভিড পজিটিভ হয়ে গেল। এই যে এটা কিন্তু কোভিডের কারণে ওই রোগীটাই পরের দিন মারা গেল, দেখা গেলো যে ওইটা কিন্তু আসলে কোভিডের একদিনের কোভিডে মারা যায় নাই, তার সিকেডি থেকে মারা গেছে, ওই তার যে হার্ট ফেলিউর থেকে মারা গেছে, তার ফুসফুসে একটা ক্যান্সার, অনেকে ক্যান্সার আক্রান্ত হয় রোগী কিন্তু মারা যাচ্ছে কোভিডে। তাহলে কি ওইটা ক্যান্সারের কারণেই অনেকে মারা যাচ্ছে, কিন্তু কোভিড হয়তো তার পজিটিভ হয়েছে, কিন্তু কোভিডের কারণেই যে মারা গেছে তা কিন্তু না, অন্যান্য ডিজিজের কারণে মারা যেত। মানে সেটা কোভিড এসে সেটা কোভিডের রেজিস্টারের মধ্যে চলে আসছে, এবং প্যান্ডেমিক সিচুয়েশনটা আসলে আমরা সেই কারণেই প্যান্ডেমিক, এই জন্য আমাদের দেশে এই ডেথ রেটটাকে আমরা যেভাবে অ্যানালাইসিস করতেছি আমার মনে হয় ঠিক এরকম না। আর যে কথা দিয়ে শুরু করেছিলাম যে শীত আসছে, আবার বাড়তে পারে, এক লাইনে সময় শেষ, এক লাইনে কি কিছু বলবেন নাকি? আমরা কি আমাদের এই গা ছাড়া অভ্যাসটা থেকে, হ্যাঁ আমরা এটাই আমরা আর কথা বলবো, আমরা তো সারা খালি বলেই আসছি যে আপনারা, আমাদের কথার কোনো মূল্যই হচ্ছে না। আমরা এই যে বলতেছি যে আপনারা অন্তত মাস্কটা পরেন, যে কোনো মাস্ক, এনি মাস্ক আপনি যদি পরেন রাস্তাঘাটে, আপনি সামান্য হইলেও প্রোটেকশন আপনাকে দিবেই। এই জন্য সবাইকে একটা মাস্ক পরে থাকাই বেস্ট। আমি বলছি যে কোনো মাস্ক এই জন্য যে হ্যাঁ, আপনি যদি কোভিড রোগীর কাছে যান অথবা তার তখন আপনাকে হয়তো N95 বা একটু হাইলি প্রোটেকশন মাস্ক লাগবে, কিন্তু আপনি যদি রাস্তাঘাটে চলাফেরা করেন যে কোনো 3 কাপড়ের একটা মাস্ক আপনাকে অবশ্যই আপনাকে প্রোটেকশন দিবে, মিনিমাম হলেও প্রোটেকশন দিবে। তার মানে মাস্ক হলো আমাদের একমাত্র, আর সোশ্যাল ডিসটেন্স সেটা তো আমরা বলি কঠিন বিষয়, যে এই যে 3 ফুট 6 ফুট দূরে থাকা, দুইজনেই যখন নাকি 3 লেয়ারের মাস্ক ব্যবহার করব, সুতরাং এমনিতেই সোশ্যাল ডিসটেন্সটা নিশ্চিত হয় এইভাবে অন্তত। আর হাত ধোয়া, আর একটু সাবধান থাকা, নিজের যত্ন নেওয়া, এই শীত আসুক আর গরম আসুক, করোনা আসুক আর না আসুক, আমরা ঠিক থাকবো, আমরা সুস্থ থাকবো, এটুকু মনোবল যদি থাকে, এটুকু অঙ্গীকার যদি থাকে, এটুকু অভ্যাস যদি আমাদের থাকে, তাহলে কোনো যুদ্ধেই বাঙালি হারবে না। নিশ্চয়ই আমরা সবাই ভালো থাকবো। আগামীকাল আবার দেখা হবে। ঠিকানা